সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু। দেশে কিংবা দেশের বাহির থেকে যারা আজকে আমার ভিডিওটা দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। গত 5ই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই এই বাংলাদেশে যে আর্মির প্রশাসনটা রয়েছে, অর্থাৎ সেনাবাহিনী, যেভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে 8ই আগস্ট থেকে ছায়া দিয়ে রেখেছে, যার কারণে বাংলাদেশ আওয়ামী লীগের যারা একেবারে তৃণমূল পর্যায়ের নেতা, যারা একেবারে ইউনিট কমিটি থেকে শুরু করে যারা থানা পর্যায়ের নেতা রয়েছেন, তারা কিন্তু তারা সহ বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতাকর্মী ছিল সবাই পলাতক। আপনারা জানেন, আসলে আওয়ামী লীগ একটি অত্যন্ত আত্মপ্রত্যয়ী দল, এই কথাটা স্বীকার করতে আমি কোনো রকম দ্বিধাবোধ করছি না। তার কারণ আমার এই প্রায় 48 বছর বয়সের জীবনে আমি অনেকগুলো আন্দোলন দেখেছি। জিয়াউর রহমানের সময়টা আমি দেখিনি, সেই সময়টা আমরা অনেক ছোট। তারপর আপনার এরশাদের আমল দেখেছি, খালেদা জিয়ার আমল দেখেছি, এরপরে আপনার ফখরুদ্দিনের আমল দেখেছি, শেখ হাসিনার আমল তো দেখতে দেখতে একেবারে অতিষ্ঠ হয়ে গেছি এই 16 বছরে। আসলে এই যারাই এই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, ক্ষমতাকে আঁকড়ে ধরার যে একটা অপচেষ্টা, যে পৃথিবীর মানুষ জানে যে আমাকে মরতে হবে এবং আমার মরার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে, ক্ষমতা ছাড়ার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। এই যে চেয়ারটাতে আমি বসে রয়েছি, আজকে আমি এই চেয়ারটাতে বসে আছি, এই আগামীকাল এই চেয়ারটাতে আমি বসতে পারবো কিনা এটা বলা খুব কঠিন। একমাত্র সৃষ্টিকর্তা, যিনি আল্লাহ ওয়াহিদুন, যিনি আল্লাহ এক, তিনিই একমাত্র জানেন। তারপরও মানুষ কেন যেন এই ক্ষমতাকে আঁকড়ে ধরার যে একটি প্রবণতা, ক্ষমতা না ছাড়ার যে একটা অপকৌশল, এই সব কিছুই আমরা প্রত্যেকটা নেতাকর্মীর কাছ থেকে আমরা দেখেছি এবং শিখেছি। এবং তারা এই সমস্ত পৃথিবীর যে একমাত্র বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করেছে, সেটা প্রত্যেকটা দল। আপনারা জানেন যে আওয়ামী লীগের নেতারা এই মুহূর্তে গ্রেফতার আতঙ্কে, তারা বিভিন্ন দেশে কিংবা বাংলাদেশে কোথাও কোথাও আত্মগোপন করে রয়েছে। আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন টিকতে পারে, এই বিষয়টা কিন্তু একেবারে চায়ের দোকান থেকে শুরু করে একেবারে মন্ত্রণালয় পর্যন্ত এই আলোচনাটা করে। আসলে আমরা এই মুহূর্তে চায়ের দোকানের যে আড্ডাগুলো, সেই আড্ডাগুলোতে আমরা খুব বেশি যাই। তার কারণ হচ্ছে চা খেতে আমাদেরকে যেতে হয়, কিংবা কোনো রিপোর্ট করতে আমাদের বিভিন্ন খুব ছোটোখাটো জায়গায় যেতে হয়, রাস্তাঘাটে বের হতে হয়। যারা ছোটোখাটো মানুষ তারা কিন্তু সবসময় চায়ের আড্ডাটা একটু বেশি দেয়। আমি আজকে চায়ের আড্ডার কিছু আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরব, যে আলোচনাগুলো মানুষ করে। আমি একেবারে নিরপেক্ষভাবে কথাগুলো বলছি, যে একটি চায়ের আড্ডায় মনে করুন একেবারে 5 থেকে 7 জন লোক চুপ করে বসে আছে, চা খাচ্ছে। হঠাৎ করে এমন একজন লোক আসবে যে এসেই বলবে, কিরে তোর পার্টির খবর কি? অর্থাৎ সে একটা খোঁচা মেরে এখন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, জামাত, মানে একটা দল সম্পর্কে তারা আলোচনা করবে। এই বিষয়টা একটা খোঁচা মেরে সেটা আলোচনার যে একটা সৃষ্টি, সেই সৃষ্টিটা তারা করে দেয়। আমি আজকে একটি চায়ের দোকানে বসেছিলাম চা খেতে। হুট করে একটি লোক এসে এরকমভাবে আলোচনা শুরু করলো। তখন একজন বলল, এই যে আজকে এই ছাত্র শিবিরের সাথে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা আছেন এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আছেন এবং ছাত্র দলের নেতারা আছেন, তাদের মধ্যে কোন্দল সৃষ্টি হয়েছে। কথাটা বলতে দেরি হয়েছে, আর একজন লোক হুট করে দাঁড়িয়ে বলল, ভাই যে যত কিছুই বলিস না কেন, এই যখন সেনাবাহিনী মাঠ থেকে উঠে যাবে, আওয়ামী লীগের নেতাদের দৌড়ানির উপরে থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকারের নেতাকর্মীরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। প্রতিপক্ষ আরেকজন উঠে সে বলল যে কখনোই সম্ভব নয়,
তার কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে পিছনে ফেলে এই আবার আওয়ামী লীগ সরকারে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার মাথা চারা দিয়ে উঠবে বাংলাদেশে, এটা কিন্তু খুব কঠিন একটি বিষয়। আসল ব্যাপারটা হচ্ছে যে আমাদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রয়েছেন, যারা এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারে দুইজন উপদেষ্টা রয়েছেন নাহিদ এবং আসিফ, আসলে কাউকে খুব বেশি ছোট করে দেখার কোনো রকম অবকাশ নেই। তার কারণ হচ্ছে এই আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তারা তো তাদের ঢোল পিটাবেই, যারা বিএনপির আছে তারাও ঢোল পিটাবে, শিবিরের যারা আছে তারাও ঢোল পিটাবে। কিন্তু এই আওয়ামী লীগ যা মনে করছে যে এই যদি সেনাবাহিনী মাঠ থেকে উঠে যায় তাহলে তারা যে কোনো মুহূর্তে এই আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর এই আপনার আক্রমণ করে তাদেরকে মাঠ থেকে বের করে দেবে। আসলে এটা খুব কঠিন একটি বিষয়। তার কারণ দেখেন এই 5ই আগস্ট অর্থাৎ জুন জুলাই যে আন্দোলনটা হয়েছে এটা কিন্তু শেখ হাসিনা কখনোই কল্পনা করতে পারেনি। শেখ হাসিনা এই 3ই আগস্ট পর্যন্ত তিনি ভেবেছিলেন যে তিনি আরও 20 বছর 21 বছর ক্ষমতায় থাকবেন, আর এই ক্ষমতাকে আঁকড়ে ধরে তিনি বেঁচে থাকবেন সারা জীবন। আসলে কি সেটা পেরেছে? পারেনি। আওয়ামী লীগ সরকারের সবচাইতে বেশি যে দুর্বলতাটা ছিল সেটা হলো, আমি আমার ব্যক্তিগতভাবে বলছি, আমি তাদের এই প্রশাসনিকভাবে আমি বিষয়টা অতটা বুঝি না এবং বোঝার চেষ্টাও করছি না এই মুহূর্তে। যা দেখেছি তাই আমি বলতে বাধ্য হচ্ছি। কারণ এই আওয়ামী লীগ সরকারের সবচাইতে পতনের জন্য সবচাইতে বেশি যে দায়ীটা সেটা হলো এই আপনার তার এক মন্ত্রী ওবায়দুল কাদের, হাসান মাহমুদ এবং এই আপনার আরেকজন আছে পলক, এই ধরনের কিছু যারা একেবারে উচ্ছিষ্ট আওয়ামী লীগের, যেই আওয়ামী লীগ তাদেরকে একজন বড় ধরনের নেতা মনে করেছিলেন, এইসব অযাচিত যারা নেতা তাদের কারণে আওয়ামী লীগের যে অধঃপতন, আওয়ামী লীগের মানুষ এই আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা যেভাবে তাদের দ্বারা লাঞ্ছিত হয়েছে, ছোটোখাটো নেতারা এবং বাংলাদেশের অনেক নেতাকর্মী এবং সাধারণ মানুষ এই ওবায়দুল কাদের, হাসান মাহমুদ এবং পলক সহ এইরকম 10-12 জন এমপি মন্ত্রীর দ্বারা যেভাবে তারা লাঞ্ছনা পেয়েছে, লাঞ্ছিত হয়েছে, এই কয়েকটা এমপি মন্ত্রীর কারণে আওয়ামী লীগের প্রথম যেই পতনটা। আর দ্বিতীয় কথাটা হচ্ছে আওয়ামী লীগের শাসনামলে তাদের যে গোয়েন্দা বিভাগটা ছিল সেই গোয়েন্দা বিভাগটাকে তারা শুধুমাত্র বেতন দিয়ে গেছে। গোয়েন্দা বিভাগের যদি আপনার শক্তিশালী একটি রিপোর্ট থাকতো যে এই মুহূর্তে আপনার যে গদিটা আছে সেটা কিন্তু একেবারে নড়বড় হয়ে গেছে, চেয়ারটা যে কোনো মুহূর্তে আপনার পতন হতে পারে, এই বিষয়টা যদি শেখ হাসিনাকে আপনার বলা হতো কৌশলে, তাহলে মনে হয় শেখ হাসিনা এই আগে থেকেই সে নিরাপদ স্থানে চলে যেত এবং নিরাপত্তার সহিত সে ক্ষমতা ছেড়ে দিতেন। যদিও আমরা জানি শেখ হাসিনা সবসময় একটি ঘাড়তেরামি করে বসে থাকতো এবং তার একঘেয়েমির কারণে তিনি তার যেই পতন সেই বিষয়টা আমরা গত 16 বছরে দেখেছি। তার পতনের জন্য এই কয়েকটি বিষয়ই আসলে সবচাইতে বেশি দায়ী, যার কারণে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা কিন্তু একটা সুযোগ পেয়েছে যে এই আওয়ামী লীগকে পতন ঘটানোর জন্য। তার কারণ এই আওয়ামী লীগের সময়ে যারা পুলিশ বাহিনী ছিল, বিডিআর ছিল, র্যাব বাহিনী ছিল, সবারই কিছু না কিছু আপনার যে দোষ ত্রুটি রয়েছে এগুলো থেকে তারা কখনোই অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। পুলিশ যেমন মানুষকে মানুষ মনে করেনি, র্যাব তেমনই আপনার এই যে নারায়ণগঞ্জের 7 খুনের যে বিষয়টা, সেই খুনের কারণে যে বাংলাদেশের র্যাব নিয়ে একটা বিতর্ক হয়েছে এবং একমাত্র বাংলাদেশে যদি একেবারে নিরপেক্ষ এবং শক্তিশালী হিসেবে একটি দেশপ্রেমের সাক্ষী বহন করে চলছে সেটা হলো একমাত্র সেনাবাহিনী। একমাত্র সেনাবাহিনী আছে বলেই বাংলাদেশটা এই মুহূর্তে টিকে রয়েছে, অন্যথায় দেশটাকে একেবারে উলটপালট করে দিত।
যদিও আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা সেনাবাহিনীকে এই মুহূর্তে দোষারোপ করছে, ওয়াকুরুজ্জামানকে দোষারোপ করছে, বলছে যে 5ই আগস্টের জন্য ওয়াকুরুজ্জামান তিনি দায়ী। আসলে তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, এখনও আছে। তার দ্বারা অপরাধ করাটা খুব কঠিন একটি বিষয়। একটি মানুষ যখন এই আপনার বিভিন্ন কারণে, অপকর্মের কারণে একটি ইতিহাস সৃষ্টি হয়ে যায়, সেই ইতিহাস কিন্তু কখনো আর ফিরে আসে না। ওয়াকুরুজ্জামান কিন্তু সেই জিনিসটা চিন্তা করেই এদেশের রাষ্ট্রীয় ক্ষমতাটাকে তিনি নিজে না নিয়ে, যেটা ছাত্র জনতা এই আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েছেন, এবং তাকে সাহায্য করার জন্য এই আপনার সেনাবাহিনী প্রধান ওয়াকুরুজ্জামান যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তার হাতে ক্ষমতা রেখেই দেশে একটি সুস্থ স্বাভাবিক নির্বাচন দিবে, এই বিষয়টা তিনি তার মাথায় রেখেছেন। এই জন্য আমরা তাকে অনেক ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই। আসলে যেই কথাটা বলতে চেয়েছিলাম, কথাটা আপনার হিডেন হয়ে গেল। তো আবারও বলছি বিষয়টা, যে মানুষ মনে করে যে সেনাবাহিনী মাঠ থেকে উঠে গেলেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলন করে তাদেরকে পিছনে ফেলে তারা ক্ষমতা নিয়ে যাবে। আসলে ঘটনাটা এরকম নয়, এতটা সহজ নয়। এতটা সহজ থাকলে এই আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিল তারা কিন্তু 5ই আগস্ট পর্যন্ত বেঁচে ছিল। তারা কিন্তু তখন পর্যন্ত 5ই আগস্ট সকাল 11টা পর্যন্ত তারা কিন্তু অত্যন্ত শক্তি নিয়ে তারা মাঠে নেমেছিল। তাদের হাতে দা, কুড়াল, বডি ছেন, আপনার সব কিছুই ছিল এই সাধারণ মানুষকে আক্রমণ করার জন্য, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে আক্রমণ করার জন্য তাদের হাতে অনেক অস্ত্রও ছিল। কিন্তু তারা সেটা পারেনি, তার কারণ প্রশাসন তাদের বিরুদ্ধে চলে গিয়েছিল। প্রশাসন যখন দেখলো যে না, এই ক্ষমতাকে আঁকড়ে ধরে আমাদের সাধারণ মা বোনেরা, ছোটোখাটো ছোট বড় ভাই বোনেরা, ছাত্র নেতারা যেভাবে খুন হচ্ছে, যেভাবে তাদেরকে গুলি করে মারা হচ্ছে, আসলে এটা কোনো দেশের জন্য মঙ্গলজনক নয়। এই অমঙ্গলটাকে এই মঙ্গল করতে হলে আমাদেরকে এখন রুখে দাঁড়াতে হবে। আর এই রুখে দাঁড়ানোটাই ছিল তখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের জন্য একটি এই মঙ্গলজনক অধ্যায়। আর এই অধ্যায়ের মাধ্যমে 5ই আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়, এবং পতনের পরপরই এই 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরপর এই বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে এই বাংলাদেশের মানুষকে একটা নিরাপত্তা দিয়ে যাচ্ছে, এই নিরাপত্তাটা আসলে অনেকেরই পছন্দ নয়। সেটা আমি কোনো দলকে বলবো না, কোনো দলকে কটাক্ষ করার জন্য আমি আজকে এই আলোচনা আসিনি। এই আলোচনাটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যারা এই সেনাবাহিনীকে দুর্বল চিত্তের মনে করে, সেনাবাহিনী ছাড়া সেনাবাহিনী দেশটাকে এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারকে টিকিয়ে রেখেছে, এই কথা যারা বলে, তাদের উদ্দেশ্যে আজকে একটি কথাই বলবো, যে আসলে সেনাবাহিনী তার স্থান থেকে দেশের নিরাপত্তার স্বার্থে, দেশের নিরাপত্তার জন্য, দেশের মানুষের জন্য তারা কাজ করে যাচ্ছেন। এটাই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।